থেকে সবাইকে জানাই অত্যন্ত শুভেচ্ছা। শুভ সন্ধ্যা উপস্থিত সুধীবৃন্দ। আপনারা জানেন আমরা আজকে কেন এখানে সমবেত হয়েছি। সমবেত হওয়ার একটা উদ্দেশ্য ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমরা ভালো কাজের জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আমরা প্রথমে সাধুবাদ জানাই জোট সরকারকে। তারা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছে এইবার ক্ষমতায় আসার পর। বিনামূল্যে বৎসরের প্রথম ছাত্রদের হাতে পুস্তক তুলে দেয়, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু দুঃখনীয় যে জিনিসটি সেটি আপনারা জানেন, আমরা যারা প্রগতিশীল আমরা আশা করি আওয়ামী লীগের কাছে আমাদের অনেক প্রত্যাশাও থাকে। এইবার জোট সরকারের যিনি শিক্ষামন্ত্রী আপনারা সবাই ওনাকে চিনেন। আমরা তারই ধারাবাহিকতায় একটি প্রগতিশীল ছাত্র সংগঠনে করার সুযোগ হয়েছে। আপনারা যারা সামনে বসে আছেন আপনারা এক সময় ছাত্র ইউনিয়নের পতাকা তলে সমবেত হয়েছিলেন। আর তারই ধারাবাহিকতায় আমরা এক সময় ছাত্র ইউনিয়ন করেছি। যিনি আজকের শিক্ষামন্ত্রী উনি ছাত্র ইউনিয়নের পর্যায়ক্রমে সভাপতি ছিলেন। আমরা এক সময় আন্দোলন করেছিলাম গণমুখী শিক্ষানীতির জন্য। আমরা আশা করেছিলাম নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। আমাদের দীর্ঘদিনের আশা আন্দোলন সংগ্রামের একটু যে আন্দোলন ছিল বিজ্ঞান ভিত্তিক একমুখী শিক্ষানীতি, হয়তো এর প্রতিফলন ঘটবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক আজকে আমরা আন্দোলন করতে হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে। আজকে এই শিক্ষানীতিতে তো একমুখী শিক্ষানীতি তো চিন্তাই করা যায় না। এখানে এসেছে হেফাজতে দেওয়া প্রস্তাবনা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকের এই শিক্ষানীতিতে এই পাঠ্য বইয়ে সাম্প্রদায়িকরণ করা হয়েছে। এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। আপনারা কখনো যুদ্ধে নামেন নাই পাকিস্তানি দ্বারায় আরেকটি পাকিস্তান করার জন্য। কিন্তু দুঃখের বিষয় সেই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তারই আলোকে আজকের এই প্রতিবাদ সভা। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাকে বলা হয়েছে শুধু আলোচকদের নাম ঘোষণা করার জন্য। যেহেতু আমাদের হলটি ছাড়তে হবে 8টার মধ্যে, তাই আমি সবাইকে অনুরোধ করব আপনাদের প্রস্তাবনা, আপনারা কি ধরনের বাংলাদেশ চান, কি ধরনের শিক্ষানীতি চান, এটার উপরে আপনাদের মূল বক্তব্য থাকবে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব শফি চৌধুরী হারুন ভাইকে। সভাপতি এবং সুধীবৃন্দ, আমাকে বক্তৃতা দিতে বলা হয়েছে, আমি একদম প্রস্তুত নই। এই অবস্থায় আমাকে বক্তৃতা দিতে বলা হয়েছে। তবে একটা জিনিস আমি পরিষ্কার বুঝি যে আমি একসময় খাতের দ্বারা নির্বাহী কমিটির নিয়োগ শাখার সভাপতি হিসাবে এটুকু বলতে পারি যে আমাদের পাঠ্যপুস্তকে যে সাম্প্রদায়িক বীজ ঢোকানো হচ্ছে এটাকে আমি সম্পূর্ণভাবে প্রতিবাদ করতেছি। এবং আমরা চাই একটা শোষণমুক্ত সমাজ এবং যেখানে সাম্প্রদায়িক কোনো বিষয়বস্তু স্কুলের পাঠ্যপুস্তকে থাকবে না। সুতরাং আমি আপনাদের সাথে এক গলায় এটুকু বলতে চাই যে পাঠ্য পুস্তকে একটা শিশুর মনে কখনো কোনো ধর্মীয় বিষয়বস্তু না ঢুকিয়ে একটা স্বাভাবিক আজকের এই মহতী অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি প্রস্তুত ছিলাম না আলোচনার জন্য। আমি দু একটি কথা বলব। আমি 70-এর দশকের কথা তো 60-এর দশকের কথা দু একটা কথা বলব। আজকে আমাদের এইখানের যে যতগুলো মঞ্চ, যতগুলো সংগঠন নাম দেওয়া হয়েছে, আমি জানি না কয়জন আছেন, 2 জন করে আসতে মনে হয়তো না, আরও বেশি হইতো, অনেক বেশি হইতো। আমরা কতটুকু সুবিধাবাদী চরিত্রে আমরা চলে গেছি, আমি এই দিক দিয়ে একটু বলবো। এটা সবাই জানে, কিন্তু আমাদের সুবিধাবাদিতার কথা অনেকেই জানে না। আমরা যেখানে যাই সেখানে ভিত যাই। আমি স্বাধীনতার প্রসঙ্গে যাই, আমাকে মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু আমি সার্টিফিকেট মুক্তিযোদ্ধা না। আমার পার্টির সার্টিফিকেট থাকা সত্ত্বেও সেই ধান যখন বিক্রি করে 400 টাকায় 500 টাকায় বিক্রি করে, কৃষকের আজকে দুর্দিন। নিম্ন শ্রেণী একটা মানুষ আছে যারা 500 টাকা পায় একটা মজুরে, তার জন্য একটু ভালো। আর একটা শ্রেণী আছে যাদের কাছে হাজার হাজার কোটি টাকা সম্পদ আছে, হাজার হাজার কোটি টাকা আছে, তারপরে শুধু এই সম্পদ আমার দেশে থাকে না। বঙ্গবন্ধু বলছিলেন যে পশ্চিমারা নিয়ে যায়, পশ্চিম পাকিস্তান নিয়ে যায়, পূর্ব পাকিস্তান আমরা কিছুই পাই না। বৈষম্য দেখাইছিল। আজকের বৈষম্য কি? আজকের প্রধানমন্ত্রীকে, আজকের বঙ্গবন্ধুর কন্যা, সেই বঙ্গবন্ধুর কন্যার প্রতি কি শ্রদ্ধা আছে? আমি তো মনে করি না। বিপরীত দিকে হাঁটতেছেন উনি, উনার বেশভূষা দেখলে বোঝা যায়। মাদ্রাসা এবং আমিও করি না, মাদ্রাসা করতেছে, মাদ্রাসার প্রতি নজর রাখুন। এরা কি করে? মাদ্রাসায় ওয়াজ করে ফেলে, মাদ্রাসায় বড় চাঁদা দেয়। এই গোমার টাকা মাদ্রাসায় দেওয়া হয়, মসজিদে দেওয়া হয়। আজকে প্রমাণ করণ লাগে যে কে কত ধার্মিক। বক্তা নৈরাশ্য ব্যক্ত করে গেছেন। আমি আসলে প্রচন্ড রকমের আশান্বিত যে আপনারা এখানে যারা আছেন, আমি প্রত্যেককেই ভালো করে চিনি এবং প্রত্যেককেই সহযোদ্ধা হিসেবে সবসময় পেয়ে থাকি। এবং দেশের যখন আপনারা দেশে ছিলেন তখন আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা কাজ করেছেন, সংগঠিত করেছেন। এখন যখন বিদেশে আছেন, বিদেশেও আপনারা একই কাজ করে যাচ্ছেন। এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী যে দাবি নিয়ে আজকে এখানে আমরা সমবেত হয়েছি, সেই দাবি আজ না হোক কাল বাস্তবায়িত হবে। আমাদের দেশের পাঠ্যপুস্তকের যে এই ধরনের যে কারিকুলাম, পাঠ্যক্রম যেটা আছে, যেভাবে পরিবর্তিত হয়েছে, উত্থান এবং পতন এবং উত্থান, এই উত্থান পতনের মধ্য দিয়ে দেশের মানুষ একসময় অনুধাবন করতে পারবে যে আমরা কতটুকু পশ্চাৎপদ হয়েছে, দিনকে দিন আমরা কিভাবে পিছনের দিকে চলে যাচ্ছি। আওয়ামী লীগ এই সংগঠনটিকে আমরা একটি প্রগতিশীল সংগঠন হিসেবে জানতাম। কাশেম ভাই বলে গেছেন, সেই মুসলিম লীগ থেকে, মুসলিম আওয়ামী লীগ থেকে তারপরে মুসলিম শব্দটি বাদ দেওয়ার মতো প্রচণ্ড রকমের একটা প্রগতিশীলতার পরিচয় দিয়েছিল যে দল, সেই দল, তাদের কাছ থেকে আমরা আজকে কি পাচ্ছি? এখানে আমি শুধুমাত্র যে আওয়ামী লীগের ব্যর্থতা দেখবো সেটা নয়, সেটা আমি দেখব যে আমাদের ব্যর্থতা। আমরা সবাই কেন আওয়ামীকরণকৃত হয়ে যাব? এই যে বিরোধী শক্তি না থাকা, বিরোধিতা করার মতো একটি প্রচণ্ড মেরুদণ্ড বিশিষ্ট একটি দল না থাকা, তারই পরিণতি হচ্ছে আজকের এই অবস্থা। গণজাগরণ মঞ্চের কথা বলা হয়েছে। গণজাগরণ মঞ্চকে একসময় যারা প্রত্যাখ্যান করেছিলেন, সবাই একসময় বুকে আগলে নিয়েছিলেন, কিন্তু যখন দেখা গেল যে পিছু টান পড়লো, তখন দেখা গেল যে গণজাগরণ মঞ্চের
পিছন থেকে সবাই সরে গেছে। প্রত্যেকেই নিজেদের পিঠ বাঁচানোর জন্য গণজাগরণ মঞ্চের সাথে সম্পর্ককে কিভাবে অস্বীকার করা যায় সেই প্রচেষ্টাই করেছিলেন। তো আমি বলছি যে এই আওয়ামী লীগকে আমি কোনো দল করি না, দলীয় রাজনীতিতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি মনে করি যে সব দলেই কিছু কিছু ভালো কাজ করেছে। আওয়ামী লীগও কিছু ভালো কাজ করেছে। এখন আওয়ামী লীগ আর যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগের প্রতি কিছুটা ভক্তি শ্রদ্ধা রয়েছে, তাদের প্রতি আমার প্রধানত অনুরোধ থাকবে, এবং আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, যারা আপনাদের বন্ধু বান্ধব আছেন, আপনাদের মিত্র যারা আছেন আওয়ামী লীগের ভিতরে, তাদেরকে আপনারা অনুপ্রাণিত করুন। বলুন যে এভাবে যদি আপনারা এগিয়ে যেতে থাকেন তাহলে দেশ বেশি দিন দূরে নেই, যেখানে আমরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, পাকিস্তান, আমি বলবো যে বেশি দূরে যাব না, আমাদের উপমহাদেশেরই একটি দেশ পাকিস্তান হচ্ছে আমাদের জন্য একটি নিকৃষ্টতম উদাহরণ। সেই নিকৃষ্টতম উদাহরণের দেশটিতে আমরা পরিণত হব। যাকে দেখলে আমরা উজ্জীবিত হই। অনেক অনেক আমাদের সবার শ্রদ্ধেয় জনাব বেলাল বেগ এবং সবার সঞ্চালক, আমাদের সবার প্রিয় এবং একজন ভালো সংগঠক হিসাবে আমাদের মাঝে যে আসন করে নিয়েছে সে আলিমুদ্দিন উপস্থিত, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা পূর্বের সেই প্রগতিশীল মানুষগুলির আজকের এই মঞ্চে এই সবাই দেখতে পাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন, আপনাদের কাছে বারবার বলার কিছু নেই, মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের অংশ নিয়েছিল একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত বছর পরে সেই চেতনার থেকে সরে গিয়ে আমরা যেন উল্টো পথে হাঁটছি, এবং সেই হাঁটাটা হচ্ছে কার দ্বারা, যার নেতৃত্বে হচ্ছে, তাকে একসময় আমরা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে পেয়েছিলাম, আমাদের নুরুল ইসলাম নাহিদ সাহেব। আজকে কেন কিভাবে উনি এই অবস্থাটা মেনে নিল, ওনাকে পদত্যাগ করলো না, সেটা আমার বারবার আমার বিবেকের কাছে প্রশ্ন আসে। ওনার কিসের অভাব, কিসের প্রয়োজন? উনি যখন দেখলেন যে তার উপরে কেউ হেফাজতের পুরো তালিকাটা উনি বাস্তবায়ন করতে হবে ওনার হাত দিয়ে, উনি পদত্যাগ করলে পারতেন। সেই প্রতিবাদ, ওই সেই সৎসাহস উনি হারিয়ে ফেলেছেন। তার জন্য তাকে ধিক্কার জানাই আজকের এই সভা থেকে আমি। যে চিন্তা চেতনায় সারা জীবন যৌবন যিনি দিলেন, সময় দিলেন, মানুষকে জাগালেন, সেই বিয়ানীবাজার থেকে সে ঢাকায় সমস্ত বাংলাদেশের নেতৃত্ব নিলেন, পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়ন থেকে উত্তরণ করে সে কমিউনিস্ট পার্টির কাজ করলেন। বাংলাদেশের সবাই তাকে জানে এক নির্লোভ মানুষ হিসাবে এবং ভালো সংগঠক হিসাবে। সেই মানুষটির আজকের যে যখন এই অধঃপতন দেখি, সত্যি আমার কাছে অনেক অনেক লজ্জা লেগেছে। এইভাবেই আমাদেরকে দিন দিন আমরা অন্ধকারের দিকে হাঁটছি, তাদের নেতৃত্বে, যারা আমাদেরকে আলোর পথ দেখিয়েছিল, যারা আমাদেরকে সুন্দর ভবিষ্যতের কথা বলেছিল, সাম্প্রদায়িক চেতনার কথা বলেছিল, সেই লোকটাকেই আমি আজকের সভায় সত্যিকারভাবে তাকে ঘৃণা জানাই। আর আজকের এই সভার আয়োজক এবং উদীচী, আপনারা জানেন উদীচীর প্রতিষ্ঠা সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, ওনারা কারা ছিলেন, ওনারা কিভাবে বাংলাদেশের সেই সময়ের সংস্কৃতিকে, একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়া একটা জাতি আগাতে পারে না। সেই জাতিকে সেই গান, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাট্য, বিভিন্ন প্ল্যাটফর্মে ওনারা জাতিকে পথ নির্দেশনা দিয়েছে। সেটার ধারাবাহিকতা আজকের উদীচী এই প্রবাসেও তাদের স্বাক্ষর রাখছে। আমি বলি যে সেই উদীচীর আজকের এইখানে সভা করতে হচ্ছে, আমাদের বাংলাদেশের সেই হেফাজতের যে তালিকা দিয়েছিল, সেই হেফাজত বাংলাদেশকে আবার যে আন্দোলন করেছিল, বাংলাদেশকে তারা দখল করতে চেয়েছিল, সেই দখলের বিভিন্নভাবে তারা আজকে আবার সেই দখলত্ব নিচ্ছে আমাদের এই শিক্ষামন্ত্রীর মাধ্যমে, এই সরকারের মাধ্যমে। সরকারের পরাজয়, সত্যিকারভাবে সেই ব্যর্থতা অনেকটাই আমাদেরকে হতাশ করে। আমরা এই আজকের এই সভায় সেটার জন্য তীব্র নিন্দা জানাই। আগামীতে আমি মনে করি আমরা সবাই মিলে আর একটা ব্যাপকভাবে আয়োজন করলে এটা এবং বড় পরিসরে সেটা আর সুন্দর হবে, আরও সমস্তভাবেই আরও জনসম্পৃক্ততা বাড়িয়ে সেটা করলে আরও সুন্দর হবে। আমরা আমার মুরব্বী বেলাল বেগ ভাই, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় প্রগতিশীল রাজনীতিবিদ, কর্মী, নেতৃবৃন্দ এবং ভাইরা, আসলে বর্তমান সমস্যা এটা সারা বিশ্বেরই দেশে দেশেই সমস্যা।
এই যে মৌলবাদকে উস্কিয়ে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া, এটি এখানে হচ্ছে দেশে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও একইভাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় ইসলাম নাহিদ সাহেব একটু আগে সৌরভ ভাই বলে গেলেন, উনি সারা জীবন বাম রাজনীতিবিদ হিসেবে সবাই জানেন, চিনেন। ওনার হাত দিয়ে বা ওনার মাধ্যমেই আজকে যে এই সমস্ত অঘটনগুলো ঘটতেছে দেশ ও জাতির জন্য, এটি খুবই ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। এই পরিণতি কেন হচ্ছে, আমাদের মূলে যেতে হবে। মূল কথাটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, আমি আগে একটু পরিষ্কার করি, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম সে পালন করবে। আমি মুসলমান, আমার ধর্ম আমি পালন করব, যিনি হিন্দু ওনার ধর্ম উনি করবেন, বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্ম সে করবে, কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে একই দেশে একই সমান অধিকার নিয়ে থাকবো। এটি ছিল বঙ্গবন্ধুর রাজনীতি এবং ৭২ সংবিধান। সেই হিসেবে বঙ্গবন্ধু ৭২ সংবিধানে এই কথাগুলো এনেছে। কিন্তু আজকে সে আওয়ামী লীগও অনেক দূরে সরে গেছেন সে বঙ্গবন্ধুর নীতি আদর্শ। আজকে আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি একটু বলি, আমি মুসলমানদের ব্যাপারটা বলবো, যেহেতু আমি মুসলিম। এখানে বর্তমান বাংলাদেশেও সারা বিশ্বে মুসলমানরা বিভিন্ন গ্রুপে বিভক্ত, সুন্নি, শিয়া, তারপরে তবলিগি, তারপরে ওয়াহাবি, তারপরে যে হেফাজত মৌলানা শফি সাহেব এবং জামাত শিবির। এই ছাড়া আরও আছে ছোট ছোট কাদিয়ানি, মোহাম্মদী, অমুক সমুক। এরা এই প্রতিটা ধর্ম, প্রতিটা গ্রুপের কিছু ভালো লোক থাকে, কিছু খারাপ লোক থাকে। এটি আওয়ামী লীগের রাজনীতি বলেন, বর্তমান সরকারে বলেন, চারিদিকে এই খারাপ লোকগুলো একটা জায়গায় কিন্তু ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে কিভাবে ভেজালটা লাগানো। এইখানে দেখেন ট্রাম্প কিভাবে চলে আসলো, কোনো সাংবাদিক কল্পনা করতে পারে না। অত সাংবাদিকরা রিপোর্টিং করছেন শহরগুলোতে বসে বসে। গ্রামে কি চলতেছে, এখানকার যে কান্ট্রি সাইডগুলো আছে, তারা সেখানে কোনো আন্দাজি করে এখানে ধর্মীয় উস্কানি দিয়ে তাদের ভোটগুলো যেভাবে হোক সে যাই করুক, সে ভোটগুলো নিয়ে সে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কী করতেছে। ঠিক সেম ঘটনা হেফাজতের সাথে বর্তমানে জামাত শিবির ঐক্যবদ্ধ। কিছুদিন আগেও তারা ঐক্যবদ্ধ ছিল না। এই গত জামাতের রাজনীতি বন্ধ হওয়ার পর থেকে এখন যেভাবে জামাতের ধরপাকড়, এখন তারা সম্পূর্ণরূপে হেফাজতে ইসলামের উপর ডিপেন্ডেন্ট। আর হেফাজতকে লালন পালন করতেছে বর্তমান সরকারেরই কিছু একদম পাওয়ারফুল কিছু লোকজন। সেটি নেত্রী জানেন কি জানেন না আমার জানা নেই, তবে ইভেন নাম বললে আমি বলতে পারি, তবে নাম বলবো না। চট্টগ্রাম থেকে আপনারা জানেন যে হেফাজতের উত্থান শফিক, ওই যে শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত রাজাকার, আলবদ, জামাত শিবির, হেফাজত যারা এখনো চাকরিতে বহাল আছে, তারাই এই সমস্ত ঘটনা অত্যন্ত পরিকল্পিতভাবে করতেছে, যেটি ওদেরকে ডার্কে রেখে করা যেভাবে করা হচ্ছে। আপনাদেরকে একটু উদাহরণ, আমরা অনেকে আন্দোলন করেছিলাম এখানে ওয়াশিংটন দূতাবাসে, যে উপরাষ্ট্রদূত হিসেবে একজন ছিল, সে জামাত শিবিরের লোক। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির করত, চট্টগ্রাম কলেজে শিবির করত। তাকে সরানোর জন্য ডক্টর নুরনবী ভাই থেকে শুরু করে ডক্টর প্রদীপ কর, আপনারা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। সরিয়েছি, দীপুমণিকে বললাম যে ওনাকে সরান, উনি আমি জানি। আমাকে ডিজে ভাই কল দেয় যে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা। আগে ভাই তখন তো মোবাইলের যুগ না, ভিডিও নাই, তখন কিছুই ছিল। আমি কী করব, আমি ছাত্রলীগের মিছিল করতাম, সে শিবিরে মিছিল করত। সে এখন বর্তমানে ওইখান থেকে তাকে সরাইতে 2 বছর লাগছে আওয়ামী লীগ আমার। 2 বছর পরে কী হলো, তাকে মহাপরিচালক করা হলো দেশে। বর্তমানে কী অবস্থা জানেন, সেই জামাত শিবিরের লোক হল্যান্ডের রাষ্ট্রদূত। এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের অবস্থা। তারা জানে অনেক জায়গায় এদের শ্রদ্ধা জানাচ্ছি বেলাল বেগকে, শুভেচ্ছা জানাচ্ছি আলিমকে, ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। আসলে একটি কথা আজকে আমরা বলতে এসেছি। আমি বোধহয় আমার জীবনে নিউ ইয়র্কে আসার পর থেকে আমাকে যেখানে যতটুকু কথা বলার আমার সুযোগ হয়েছে,
এবং আমি দীর্ঘদিন বেশ কিছু বাচ্চাদের পড়িয়েছি, 16 বছর বাংলা শিখিয়েছি। আমি সকলকে একটি কথা সবসময় বলেছি যে আমি মহামানব দেখিনি, আমার কন্যা সহ সকলকে, যে আমি মহামানব দেখিনি। আমি সত্যেন সেন দেখেছি, আমি রণেশ দাশগুপ্ত দেখেছি, আমি সন্তোষ গুপ্ত দেখেছি। এই মঞ্চে দাঁড়িয়েও বোধহয় আমি এই নামটি, এই 3টি নাম আমি সবসময় উচ্চারণ করি, কারণ কারো মুখে আমি তাদের নাম শুনি না। তারা মহামানব। আমাদের মানে এই এত ত্যাগ, এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত প্রগতিশীল, এত ধর্ম বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে এমন মানুষ যে থাকতে পারে, তারা মহামানবী বলেই দাবি করতে পারে। কিন্তু সেই মানুষদের মধ্যে 2জন মানুষের গল্প এই পাঠ্যক্রম থেকে, যার জন্য আয়োজন, বাদ দেওয়া হয়েছে। গরুর সেবা বলে রণেশ দাশগুপ্তের গল্পে মুক্তিযুদ্ধের চেতনা। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কোন চেতনা নিয়ে? কোন চেতনার জন্য আজ আমরা আজকে এই আমেরিকাতে আসতে পেরেছি? সেই চেতনাটা কি ছিল? সে তো মুক্তিযুদ্ধের চেতনা। আমার মুক্তিযুদ্ধ আমাকে আজকে যেই চেতনা দিয়েছে, যে বোধ দিয়েছে, আমরা এখন মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে এটাকে এত সস্তা দরের একটা বিষয় করে ফেলেছি, যেন সারাক্ষণ বলি যে চেতনাটা কি, সেটা আমার বোধ। চেতনাটা কি? আমার মনন। চেতনাটা কি? আমার আধুনিক মনস্ক একটি চিন্তাধারা। সেই জায়গাটিতে আমার কাছে আমি এত বেশি বিস্মিত বলবো না, ক্ষুব্ধ, হতবাক হয়েছি যে কি করে হেফাজতের লাইন ধরে ধরে এই জিনিসগুলো এইবার পাঠ্যক্রমে সংযুক্ত করেছে। ভুল, ঠিক আছে, অবহেলা হতে পারে, কাজের দায়িত্বহীনতা হতে পারে, সেগুলির একটি মার্জনীয় অপরাধের মধ্যে শাস্তি হতে পারে, কিন্তু এটি তো আদর্শ। আমি আদর্শ থেকেই সরে গেছি। যে আদর্শের ভিত্তির উপর আমার বাংলাদেশ, সেখান থেকে আমি বিচ্ছিন্ন। তা আমি কোথায়? আমার অস্তিত্ব আজ কোন জায়গায়? আমি কোথায় দাঁড়িয়ে আছি? এই জিনিসটি আমাকে অসম্ভবভাবে নাড়া দিয়েছে। তীব্র প্রতিবাদে ভেতরে ভিতরে আমি ক্ষুব্ধ হয়েছি, প্রতিবাদ মুখর হয়েছি। এবং আমি ঢাকার যত জনের সাথে কথা হয়েছে, আমি নাহিদ ভাইকে ফোন করেছিলাম, পাইনি। আমি নাহিদ ভাইকে বলবো আমি যে এইটি কি করে সম্ভব? যিনি ছাত্র ইউনিয়নের অনেকে বলে গেছেন যে অধঃপতন হতে পারে বা মানুষের কতটা হতে পারে। 1, 2 নাম্বার, উনি এই নিয়ে প্রেস কনফারেন্স করলেন। এই পাঠ্যক্রমে যখন প্রতিবাদের কথা বলা হলো, তিনি বললেন আমি ভুল সংশোধনের জন্য ব্যবস্থা নেব এবং শাস্তি দিব। ভুল তো বড় বিষয় নয়। আপনি আদর্শ থেকে সরে গেছেন, বাংলাদেশের চেতনার থেকে সরে গেছেন, এবং যে যে কারণগুলো, গরু বাদ দিতে হবে, ডান হাতে তার কি খরচ জলে, বা হাতে তার শঙ্খ থাকবে বলে থাকতে পারবে না, লাল গরু বলে থাকতে পারবে না, এই কি যে বই অন্ধ করে বন্ধ করে সে বই পড়বে না বলে হুমায়ুন আজাদ বাদ হয়ে যাচ্ছে, কারা থাকবে? রবীন্দ্রনাথ বাদ। তো বাংলা সাহিত্য কোথায়? রবীন্দ্রনাথ বাদ। বাংলা রবীন্দ্রনাথ আমার প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, আমার সকাল ঘুম ভাঙলেই রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথ নাই, থাকবে না ওই কথাটির জন্য। আমার বলতে ছিল হাউ ডেয়ার, কারা এই বাংলাদেশ? কার বাংলাদেশ? কোথার বাংলাদেশ? কেন বাংলাদেশ? আমি ছাত্র ইউনিয়নের এই নাহিদ ভাই, সেলিম ভাই, লেনিন ভাই, আমি রাস্তায় মিছিল করা, আমি আমার জীবনের শৈশব থেকে আমার জীবনের একটি দীর্ঘ সময় কেটেছে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য স্লোগান দিয়ে, মিছিল করে, মিটিং করে, একটি দীর্ঘ সময় আমরা মিছিল করেছি অসাম্প্রদায়িক বাংলার জন্য। এখন অসাম্প্রদায়িক না, মৌলবাদীর জঙ্গি ঘাঁটি বাংলাদেশের মতো মনে হচ্ছে। এ তো কেমন করে মেনে নেওয়া যায়? এটি ভাবতেই অবাক লাগে যে সেখানে আমাদের শিক্ষামন্ত্রী একটি প্রতিবাদ জানালেন না। এটা কি ভৌতিক রহস্যময় হয়ে গেল? না, এটা কখনো কারো উপরে হাত না থাকলে, তাদের প্রশ্রয় আশ্রয় না থাকলে এই পরিবর্তন হতে পারতো না। হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনে আজকে সর্বত্র মৌলবাদীরা প্রবেশ করেছে, নিঃসন্দেহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা এত বড় কাজ করতে পারলো কি করে? তার জন্য কোনো শাস্তি হচ্ছে না কেন?
কেন একটি বিচার কমিটি গঠন করে সেটি যেটি করা হয়েছে এটা দেখা যাবে এই রিপোর্ট কোনোদিনও আর বের হয়নি। তো আমার বক্তব্য, আমি হতাশ হব না, কিন্তু এই কথাটা তো ঠিক, একটি ঘর ভেঙে গেলে পুনর্নির্মাণ চায়, কিন্তু একটি প্রজন্ম যদি পিছিয়ে যায় সেই প্রজন্মকে সেই জায়গায় ফিরিয়ে আনা এত সহজ না। বলার যা তা মনে হয় তিনজন বলে গেছে, আমাদের হেলাল মাহমুদ এবং কাশেম ভাই। এর বাইরে আর কি বলার আছে? শুধু একটি কথা বলবো যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস যে আজকে হেফাজতের আদর্শ, হেফাজতের দাবিকে সংরক্ষণ করছে এমন একজন মানুষ যাকে একসময় আমরা খুব অহংকারের সঙ্গে উচ্চারণ করতাম আমাদের মানুষ। এখন থুথু উপরের দিকে ফেললে নাকি গায়ে পড়ে। আমাদের এখন অবস্থা দাঁড়িয়েছে সে, কার নিন্দা করো তুমি, এ তোমার এ আমার। আজকে আমরা আমাদের পাপে ভুগছি, নইলে এমনটা তো হওয়ার কথা ছিল না। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সঞ্চালক এবং শুধু সবার একটি কমন প্রশ্ন রেখে গেছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ পাশ্চাত্যের দিকে যাচ্ছে, বাংলাদেশ পশ্চিমে যাচ্ছে। এই পশ্চিম কোন পশ্চিম তা মনে হয় এখানে আমরা যারা আছি সবাই জানি। এখন মিনি ওয়াহিদ একটি কথা বলে গেছে যে আজকে আমাদের যে কথা, যে সমাজতন্ত্রের কথা, সাম্যের কথা, আদর্শের কথা, মুক্তিযুদ্ধের চেতনা, বোধ এবং মননের কথা আমাদেরকে বারবার বলতে হবে। আমরা তো বলে পাত্তা পাচ্ছি না, কারণ আমাদের আগেই তস্কররা মিছিলে ঢুকে গেছে এবং তারা বারবার বলছে এইসব কথা। চোর যখন মিছিলে ঢুকে চোর চোর বলে আওয়াজ তোলে, তখন সেই চোরকে ধরা ছিল। আজকে দেখুন, আমরা কিছু বলতে গেলে অনেক কথা আমাদের শুনতে হবে। হেলাল মাহমুদ বললে কিন্তু তাকে সেই কথা শুনতে হবে। আমরা বললে প্রথম কথাটা শুনতে হয় একটা গালি, ও বেটা তো কমিউনিস্ট। বেশি বুদ্ধিমান, বুদ্ধিজীবী, কথা বেশি বলে, কাজ করতে জানে না, নিজেরা বহুদা বিভক্ত, অথচ বড় বড় কথা। হেলাল মাহমুদের সেই ভয় নেই। আজকে মস্তিষ্কে পচন কার ধরছে? আমাদের মানুষদের ধরছে। গণজাগরণের কথা হচ্ছে এখানে। গণজাগরণকে তো এখন আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন আমাদের নাহিদ সাহেব। সুতরাং আমরা যাব কোথায়? আমাদের যাবার পথ আজকে নতুন করে তৈরি করবার প্রশ্ন এসেছে, কিন্তু এটি বলা আমার মুখ দিয়ে উচ্চারণ যত সহজ, এটি বাস্তবে তার রূপায়ণ তত কঠিন। আমরা তো সবাই তৃতীয় ধারার কথা বলি, তৃতীয় শক্তির কথা বলি, তৃতীয় চিন্তার কথা বলি, নতুন করে মুক্তির জন্য লড়াই সংগ্রামের কথা বলি, কিন্তু সেগুলো কি সম্ভব হচ্ছে? হচ্ছে না। ৭১-এ যেটা সম্ভব হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটাকে
সম্ভব করে তুলেছিল, আজকে তার নামে তার কথা বলে সেই চেতনাকে পিছিয়ে নেওয়া হচ্ছে, কিংবা কেউ সাহসী এবং বিপ্লবী হলে সে হয়তো বলবে সেই চেতনাকে ধ্বংস করা। আজ কি বলবো, মানে বলার ভাষা আসে না। কোথায় দাঁড়াবো, জায়গাটা কোথায়? ওই যে বলে না, জলে কুমির ডাঙায় বাঘ। আমেরিকায় ট্রাম্প, বাংলাদেশে হেফাজত। আমার জায়গাটা কোথায়? হিন্দুরা আমাকে বিশ্বাস করে, খ্রিস্টান আমাকে বিশ্বাস করে, বৌদ্ধরা আমাকে বিশ্বাস করে। আমার নাম ফজলুর রহমান, এবং যারা ছিল আমাদের আশা ভরসার জায়গা, তাদের কাছ থেকেও আমরা আজকে দূরে সরে গেছি। আজকে আমাকে এই মঞ্চে দাঁড়িয়ে নারী ভাইয়ের সমালোচনা করতে হচ্ছে। আজকে আমার এই মঞ্চে দাঁড়িয়ে মতিয়া চৌধুরীর সমালোচনা করতে হবে। আমি দাঁড়াবো, আমার দাঁড়ানোর জায়গা নেই। আমি শীতাংশু গুহর পাশে দাঁড়াতে পারি না, সে আমাকে সঙ্গে। আমি কোনো বড়ুয়া দাদার পাশে দাঁড়াতে পারি না, সে আমাকে সন্দেহ করে। আমি কোনো খ্রিস্টান বন্ধুর পাশে দাঁড়াতে পারি না, সে আমাকে সন্দেহ করে। কি জন্যে? আমার নাম ফজলুর রহমান, আর একজনের নাম নিনিও ভাই, আর একজনের নাম কাশেম আলী। আমরা কি করে বোঝাবো যে আমরা এই আদর্শ ধারণ করি, আমরা এই আদর্শ লালন করি, আমরা মানুষের কথা বলি, মানবতার কথা বলি, আমরা সাম্যের কথা বলি, আমরা সত্য সুন্দরের কথা বলি? এটা আর বিশ্বাস করে না। এই বিশ্বাস ফিরিয়ে আনবার উপায়টা আজকে আমরা নিজেরাই তো নিজেদের থেকে বিভক্ত। আমার একজনকে পছন্দ হয়েছে, আর একজনকে পছন্দ হয়, অথচ সে আমার চেতনা, আমার আদর্শ, আমার বিশ্বাস। আজকে আমরা ক্রমাগতভাবে বিচ্ছিন্ন হতে হতে একেবারে একা হয়ে যাচ্ছে। এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং সামনের প্রতিবাদী, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী লড়াকু সৈনিকেরা, আমি যদিও প্রতিবাদ সভার প্রস্তাবলী পাঠ করব, তারপর আমি দুটো কথা বলে এই প্রস্তাবটা পাঠ করতে চাচ্ছি। একটা হচ্ছে, আজকে এই যে আমরা প্রতিবাদ করছি এবং সরকারের মধ্যে ঘাটতি মারা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্রিয়াশীলের দিকে নিয়ে যাচ্ছে, একটি উন্মোচন হয়েছেন। আমরা আশা করি এটা আমাদের জন্য একদিকে একটা বাতাস বয়ে নিয়ে আসছে, যেন আমরা এখনো আমরা বুঝতে চাচ্ছি এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা সঠিক জায়গায় যাব। আরেকটা আপনারা জানেন, মিনি আপা বলে গিয়েছেন যে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে জামাত যুদ্ধপরাজয়ের বিচারের দাবিতে যে লড়াই সংগ্রাম করেছিলাম ৪৪ বছর ৪৫ বছর পরে, তার একটা সফলতা এসেছে। এবং সবচেয়ে গণজাগরণ মঞ্চ আমাদের সামনে যে কয়দিন একটা আশার আলো দেখিয়ে গিয়েছিলেন, যে বীজ বপন করে গিয়েছিলেন, আমরা আশা করি গণজাগরণ মঞ্চের সেই মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রীয় চাই মূলনীতি, ৭২ সংবিধান একদিন একদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটা হতে বাধ্য। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার আজকের এই প্রতিবাদ সভার প্রস্তাবলী আপনাদের সামনে আমি পাঠ করছি। পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি, দেশের গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া সহ নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ সবার দাবি। সাম্প্রদায়িক
বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক ও মৌলবাদ অপশক্তি তোষণ বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা প্রসিত ৭২-এর সংবিধান, ৪ মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, এস ওয়াজিদ আলী, হুমায়ুন আদর্শ যে লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের মনোমুগ্ধের পথ রুদ্ধ করার জন্য সেগুলো সংযোজন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের পথে বাধা হয়ে দাঁড়ানো সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও বাংলার একাডেমি বানান বিধানের মধ্যে যে অসামঞ্জস্যতা রয়েছে তা আমাদের শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তুলছে। ফলে বাংলা বানানের বিষয়ে তারা একটি নৈরাজ্যের মধ্যে অবস্থান করছে। সৃষ্টিশীল সাহিত্য ছাড়া অন্য সকল ক্ষেত্রে এই অসামঞ্জস্যতা দূর করে একটি স্থিতিশীল বানান কাঠামো প্রণয়ন করতে হবে। পাঠ্যপুস্তকে নির্লজ্জ দলীয়করণ, ব্যক্তিস্তুতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। সাংবিধানিকভাবে শিক্ষার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব গ্রহণ করে কোনো রাজনৈতিক দল তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না। দেশের শিক্ষাবিদদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তার মাধ্যমে সংবিধানে উল্লেখিত মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী, গণমুখী ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। পাঠ্যপুস্তক জামাতিকরণ প্রসঙ্গে গণমাধ্যমে সংবাদ প্রদানকারী গণমাধ্যম কর্মীদেরকে চরমনায়ের যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাঠ্যপুস্তক হেফাজতের শতভাগ বাস্তবায়ন ও পরিবর্তনে যেসব কর্মচারী জড়িত তাদের নাম প্রকাশ করে শাস্তির বিধান করতে হবে। আজকের প্রতিবাদ সভা এ ব্যাপারে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছে। এই প্রস্তাবনার সাথে যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে আপনারা আপনাদের প্রস্তাব দিতে পারেন সভাপতির মাধ্যমে। আর যদি আপনারা এই প্রস্তাব যদি পাশ করেন তাহলে আপনারা এই সভার মাধ্যমে সভাপতির মাধ্যমে আপনারা সেই প্রস্তাব পাশ করতে পারেন। সকলকে ধন্যবাদ। হাত তুলে এই প্রস্তাব পাশ করতে পারেন। আর এবং সঞ্চালক, আমরা ইতিমধ্যে সবাই জানি আমরা কেন সমবেত হয়েছি এবং প্রস্তাবনাটিও আমরা শুনে নিলাম। প্রস্তাবনার যে বিষয়গুলো, বিশেষ করে বানান কাঠামো নিয়ে একটি কথা উঠেছে, স্বজনপ্রীতি এবং দলীয় রাজনীতির বিষয়গুলো, আমাদের পরবর্তী কোনো সমাবেশে যদি আমরা একটি পেপার তৈরি করতে পারি যে কোন কোন জায়গাগুলোতে অসঙ্গতি রয়েছে, কোন কোন বিষয়গুলোতে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পাঠ্যসূচিতে সেই কবিতা, গদ্য, পদ্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে এবং সেগুলো কি করে আমাদের সমাজকে সংকীর্ণ জায়গায় নিয়ে যায়, আমরা আরো বিষয় আলোচনা করতে পারবো। আমি যে বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করে উল্লেখ করতে চাই, নিশ্চয়ই আমার পূর্ববর্তী বক্তারা যাদের কথা শুনলাম নিশ্চয়ই আপনাদের গোচরে এনেছেন। আজকের যে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ, পাঠ্যপুস্তককে একটি ধর্মীয় লেবাস পরানোর যে নতুন পায়তারা, এবং এই যে নতুন পায়তারা এই শব্দটি আমি ব্যবহার করতে নারাজ। আমি মনে করি যারা ৭১ সালে পরাজিত হয়েছিল, যারা বাংলাদেশের এই অসাম্প্রদায়িক চেতনা, বাংলাদেশের এই প্রগতিশীল চেতনায় সেই দিন থেকেই মেনে নিতে পারেনি, তাদের একটি সুদূর প্রসারী একটি পরিকল্পনার একটি অংশ আজকের আমাদের যে রাষ্ট্র কাঠামো, আমাদের যে সরকার কাঠামো, আমরা যে কাজগুলো প্রবাসে বসে বাংলাদেশে বসে এই সরকার অথবা এই রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকেও যে কাজগুলো করি, সেই কাজগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি অথবা রাজনৈতিক সরকারের পক্ষেই সেটা যায়। কিন্তু দুঃখের বিষয় এইটি যে আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে কাজগুলো
যখন একটি রাজনৈতিক দল তাদের প্রয়োজনের ক্ষেত্রে তাদের ব্যবহারের প্রয়োজনে ব্যবহৃত করে, কিন্তু সেইটা যে আমাদের আবেগ, আমাদের অস্তিত্ব, আমাদের চেতনাকে আঘাত করে, সেটা তারা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন তারা সেটা বুঝতে পারেন না। তো আমার মনে হয় যে আমাদের খুব স্পষ্টভাবে বলে দেওয়া উচিত, রাষ্ট্র ক্ষমতায়, সরকারে, অথবা আমরা ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে বা সামাজিকভাবে যেই রাজনৈতিক সংগঠনকে সমর্থন করি না কেন, আমরা এই কথাগুলো যাতে করে খুব স্পষ্ট করে বলে দিতে চাই। যারাই ক্ষমতায় থাকুক তাদের সাথে আমাদের সম্পৃক্ততা, তাদের সাথে আমাদের যতই সুন্দর সম্পর্ক থাকুক না কেন, এই অসঙ্গতির বিষয়গুলোকে যারা আমরা খুব স্পষ্টাস্পষ্ট উল্লেখ করতে পারি। সুযোগ সুবিধা দেওয়া হবে না, প্রত্যেকের সমান অধিকার। তাহলে একজন মোল্লা কেন বলতে পারে যে হিন্দুদের লেখা বাদ দিতে হবে? তাকে কেন রাষ্ট্রের আইনে নিয়ে আসা হয় না? যদি হিন্দুর লেখা পড়লে মুসলমানিত যায়, তাহলে বলতে হবে বাংলাদেশে যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বন্ধ করে মাদ্রাসা করতে হবে। কোনো মোল্লা এখন পর্যন্ত কোনো সায়েন্সের তথ্য দিতে পারে নাই, তাহলে আমাদের স্কুল এবং কলেজ থেকে সায়েন্স, সমাজবিজ্ঞান সবগুলো বাদ দিয়ে একটি মাদ্রাসা তৈরি করতে হবে। যেরকম বিএনপি জামাত প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকায় মাদ্রাসা তৈরি করেছিল, আজকে আমরা আওয়ামী লীগকে তার ব্যতিক্রম দেখিনি, যেটা আমাদের কাসেম ভাই বলে গেছে। তাই আমি বলবো, আসুন, এখনো যদি বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে দেখতে চান, পাকিস্তান হিসাবে নয়, তাহলে একটি জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনের আহ্বান জানিয়ে এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গদিটির সম্মানিত সহসভাপতি, সবার অত্যন্ত প্রিয় জনাব সুব্রত বিশ্বাসকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। লোকজন তো প্রায় সবাই চলে গেছেন, তো যাই হোক, তারপরেও অনেকে আসেন নাই, হয়তো ঠান্ডার জন্য। জামাল ভাই এইমাত্র আমাকে ফোন করলে যিনি পার্কিং পাচ্ছেন না অনেকক্ষণ ধরে, তো ফিরে গেছে। তো যাই হোক, আমরা আমাদের যে দাবি যে নিয়েছিলাম যে প্রোগ্রাম, সেটা যতটুকু আমরা করতে পেরেছি সেটাই সফলতা। সুধীবৃন্দ, তারপরেও আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো আমি আপনাদের যারা বলছেন তার চেয়ে হয়তো একটু ব্যতিক্রম বলবো। আলিম এইমাত্র বললেন আমি এটা মানি না, আমি সরকারকে স্বাধীনতার পক্ষে বলে আমি বিশ্বাস করি না। আমি সেইভাবে না বলে আমি এই কথাগুলোকে আমি একটু অন্যভাবে আমি কিছু যুক্তিতর্ক দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি কিছু মাঝে মধ্যে কিছু লেখালেখি করি। আমার লেখাগুলো মূলত রাজনীতি নিয়ে, দেশের রাজনীতি, দেশের ঘটনা এবং বাইরের ঘটনার সময় নিয়ে লেখাগুলো অনেকে পড়েন, কারো ভালো লাগে, কারো ভালো নাও লাগতে পারে, এটি তো স্বাভাবিক। ইদানিং আমি সরকারকে সমালোচনা করে কয়েকটি লেখা লিখি। আমাকে কিছু শরীর বন্ধু আমাকে ফোন করে, বিশেষ করে আওয়ামী লীগের কিছু বন্ধু আমাকে ফোন করে অনুযোগ করেন, অভিযোগ বলবো না, অনুযোগটা হলো যে দাদা আপনি এত কঠিন তো সমালোচনা করছেন সরকারকে, এটা করা উচিত? তো সরকার তো তাহলে তো শত্রুপক্ষ সুযোগ নেবে। আমি বললাম দেখেন, আমি যে পয়েন্টগুলো, যে যুক্তিগুলো, তথ্যগুলো দিচ্ছি, এটিকে আপনি আপনার এই যুক্তিগুলোর সাথে আপনি একমত? বলে যে হ্যাঁ, আমি একেবারে দ্বিমত পোষণ করি না, তবে একটা কথা কি জানেন দাদা, সরকার তো আমি যেটা মনে করি, আমরা যেটা মনে করি যে সঠিক পথেই যাচ্ছে। আর তাছাড়া সরকার কয়দিনই বা হচ্ছে, সরকারকে আরও কিছু সময় দেওয়া উচিত। আমি বললাম যে আমার এই জায়গাটাই আমার প্রশ্ন, যে আমি দেখি, আমার দৃষ্টিতে আমি দেখি যে সরকার সঠিক পথে যাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে আমি সরকারকে সময় কোথায় দেব? সময়টা দেবো তো আমি সময় দিতে 100 রাজি। আমি মনে করি সরকার, এটা তো স্বাধীনতার পক্ষের সরকার, আমি সময় দেবো না কেন? এই সরকার তো আমার থাকা উচিত, কেন দেব না? তো নিনিয়াবা বলেছেন হতাশ, আমি হতাশ হই না, আমিও হতাশ হই না, কিন্তু আমি সন্দিহান। আমি সরকারের উপর আত্মবিশ্বাস রাখতে পারছি না।
আমি বিশ্বাস করতে পারছি না সরকার যেদিকে যাচ্ছে সেদিকে আমার মুক্তিযুদ্ধের পথে যাচ্ছে কিনা। আমি সেই জায়গাটাই আমি তুলে ধরার, আমরা যে কজন আছে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি ধরুন প্রথমে এই যে পরিবর্তনের কথাটাই যদি ধরেন, তারা বলছে যে ভুল হয়েছে। আমি 71 টিভিতে আমি দেখেছি, সেই টিভিতে একজন সচিব কালকে নিয়ে আসা হয়েছিল ওই ঘটনার পরে। তো সেখানে দুজন সাংবাদিকও ছিলেন আলোচনায়। তো সচিব মোটামুটি এনিয়ে বিনিয়ে এটাকে যৌক্তিক বলার চেষ্টা, ডাইরেক্টলি না বলে যৌক্তিক করার চেষ্টা করেছে। ওই সাংবাদিক ওইখানে বলছেন যে আমি গেছিলাম আমাদের পত্রিকার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানার জন্য। তো সচিব আমাকে বললেন এগুলো নিয়ে আপনারা বাড়াবাড়ি করে লাভ নাই, এই ঘটনাটা উপর থেকে নির্দেশেই আমরা করেছি, ফলে এটা আপনাদের ওইটা করে টোরে লাভ নাই। শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনাটা যে আজকে এটা ঘটছে, কতগুলো ঘটনা, কতগুলো সম্পাদনা পরিষদ পার হয়ে গেলে পরে এই একটা বই প্রকাশ হয়। আমরা একটা ম্যাগাজিন করতে গেলে আমরা বিভিন্ন জনকে দেখাই, এটা প্রুফ, এটা সেটা করে আমরা আলাদা যাইতাম। শিক্ষামন্ত্রী এই বইটা যখন প্রাইম মিনিস্টার কাছে নিয়ে গেলেন, এটা সব পুস্তকগুলো নিয়ে, তার কি দেখা উচিত ছিল না? তো আমি ভুল, এটা ভুল আমি কেমনে বলবো? তারপরে বলছে, হেফাজত বলছে যে আমরা উচ্চ, এই যে ফজলুল্লাহ বলছে যে আমরা উচ্চ পর্যায়ের ইয়েদের সাথে, সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথাবার্তা বলার পরে আমাদের দাবি তারা মেনে নেওয়া হয়েছে, তারপরে তারা অভিনন্দন জানিয়েছে। অভিনন্দন জানিয়েছে, কোনো প্রতিবাদ হয়েছে যে তারা যে অভিনন্দন জানালো? সরকার বলেছে? বলে না। তা আমি বিশ্বাস করবো কেন যে এটা সত্য না? আমরা কি জন্য আন্দোলন, কি জন্য সরকারকে আমরা বসিয়েছি? আমরা 75-এ যখন আমাদের মুক্তিযুদ্ধের অর্জনগুলো আমরা হারিয়ে ফেলি, তখন আমরা আন্দোলন করি। আন্দোলন করি কি জন্য? আমার 4 নীতি হারিয়েছি, আমার মুক্তিযুদ্ধের চেতনা আমার হারিয়েছি, এগুলোকে পুনর্বাসন করার জন্য। এটাই তো আমাদের আন্দোলন। আর দেশ কীভাবে চলবে সেটা তো নির্দিষ্ট করাই আছে, 4 স্তম্ভ। এখানে তো বলার কোনো অপেক্ষা রাখে না, কোনো যে এদিকে কোন দিকে যাবে, এটা তো পথ দেখানোই আছে। তো সুতরাং এখানে তো কোনো ব্যত্যয় ঘটনায় বা কোনো সমস্যার ব্যাপার না। তাহলে দেশটা কেন চলছে না আমার সেই সঠিক পথে? আমি কেন আমি হতাশ হচ্ছি? কেন আমি হতাশ না? আমি কেন সন্দিহান? আমি কেন আত্মবিশ্বাস রাখতে পারতেছি না এই সরকারের উপরে? আমি রাখতে পারি না। আমাকে একটু পিছনে যেতে হবে। আমি সরকারের যে কার্যক্রম, আজকে 21 বছর 22 বছরে এই সরকার বলেন, এই দল বলেন, এই নেত্রী বলেন, তার যে কার্যক্রম, তার কার্যক্রম আমাকে ভীষণভাবে হতাশ করে, বিভিন্নভাবে সন্দেহান করে, ভীষণভাবে আত্মবিশ্বাস আমাকে চ্যুত করে। আমি শুরুতেই যদি বলি, আমরা আন্দোলন করেছি ইয়েতে 75 পরে। আন্দোলনে আমরা বহু চেষ্টা করছি আন্দোলনকে আমরা সংগঠিত করার জন্য, কিন্তু আমরা নানান ঠান বাহানা দেখেছি। পরে মহিষী নারী জানালে নামা আসার পরে সে আন্দোলনটা গড়ে ওঠে। সেই আন্দোলনের পিছনে তো ছুরি মারা, সেটাকে বল করে তো রাতারাতি ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। কি করা হয়েছে? গোলাম আজমের কাছে যাওয়া হয় নাই আপনার দোয়া দেওয়ার জন্য? কি প্রয়োজন ছিল? আন্দোলন তো আমাদের বেগবান হতে ছিল, তাহলে যাওয়ার প্রয়োজনটা কি? আমার সেই জায়গায় আমার আদর্শের, আমার নীতির, আমার মুক্তিযুদ্ধের চেতনার কলঙ্কিত করেন না? এই দোষ, এই বদনামকে এখন আওয়ামী লীগ বহন করে না? আসেন 96 সালে যখন ক্ষমতায় গেলেন, আমরাই তো আমাদের আন্দোলনের ফসল হিসেবে তো আপনি গেলেন। আমাদের নেতা সৈয়দ হাসান ইমাম, কবির চৌধুরীরা গেলেন একটা প্যাকেজ নিয়ে, যে দাবিগুলো আমাদের মানেন। দাবিগুলো কি ছিল? যুদ্ধপরাধীর বিচার। বললেন না, যান আপনারা জনমত গড়িয়ে নিয়ে আসেন, জনমত গঠন করেন। জনমত নিয়েই তো আপনি গেলেন, আমাদের কিছু ভোট দিয়েই দিলাম, আমাদের সমর্থন নিয়েই তো গেছেন। আবার কেন কিসের প্রশ্ন আসে যে জনমত গঠন করতে হবে? দস্তুর মতো তাকে বেজ্জত করে সেখান থেকে বাইর করে দেওয়ার মনে আছে নিশ্চয়ই আপনাদের। তারপরে আমাদেরকে বলা হলো
যে তারা নাকি এই সরকার সেই ক্ষমতা নাই, এটা মিলিত কয়েকটা দলের সমন্বয়ে গঠিত ফলে সেই জায়গায় তাদের পক্ষে এই মুহূর্তে করা সম্ভব নয়। পরবর্তীতে যদি সরকার ক্ষমতায় আসে তাইলে সেটা করবেন, ঠিক আছে, আমরা মাইনা নিলাম, আমরা অপেক্ষা থাকলাম। কিন্তু 2001 সালে কি দেখলাম, না আপনারা যাইতে পারলেন না, সেটাও আমাদের দোষ না, আপনাদের দোষ। দোষটা কি? ওই ডক্টর ইকবাল, মায়ার ছেলে মায়া, শামীম ওসমান আর ওই আপনার কি হাজারি, তাদের সুনামের কারণে আপনারা দেখতে পারেন না। আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন দেওয়া আসা হইল এই 5 বছরে আমরা সেটা সহ্য করলাম। হ্যাঁ, সেই সময় কি হলো, দেশের সব দল স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এক হওয়ার জন্য ইয়ে করতেছে। আর তিনি তখন ফ্লোরিডাতে, হয়তো দেন নাই, এখানে রাজ্জাক সাহেব আসছিলেন, রাজ্জাক সাহেবের সাথে আমার কথা হয়েছে, মুর্শেদ সাহেব, মুর্শেদ আলম, তারপরে ফরাসত আলী ছিল, আমরা কথা হয়েছে। হ্যাঁ, এবং উনি ঐক্যবদ্ধ হতে দেন নাই। পরে দেশে ফিরে গেছেন। দেশে ফিরে কি করছেন? দেশে ফিরে হেফাজতে খেলাফতে মজলিসের সাথে চুক্তি করেছেন। সেই চুক্তিতে কি ছিল? আমার পকেটে বুঝে আমি চুক্তি একটু আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রয়োজন আছে সেই স্মরণ করা। এখানে দস্তখত আপনার আওয়ামী লীগের সম্পাদক আব্দুল জলিল, এখানে হেফাজতের সম্পাদক। চুক্তিটা বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ খেলাফত মজলিস এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে নিম্নলিখিত 5টি বিষয় ঐক্যমত্য পোষণ করে আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ করবে এবং মহান আল্লাহ তাআলা বিজয় দান করলে এই বিষয়গুলো বাস্তবায়ন করবে। বিষয়গুলো কি? পবিত্র কুরআন, সুন্নাত, শরীয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না। কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নিম্নবর্ণিত বিষয়ে আইন প্রণয়ন করা হবে। কি সেটা? হযরত মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী, এটা স্বীকৃতি দিতে হবে। সনদপ্রাপ্ত হক্কানি আলেমগণ ফতোয়ার অধিকার সংরক্ষণ করেন। সনদবিহীন কোনো ব্যক্তি ফতোয়া প্রদান করতে পারবে না। নবী রাসূল সাহাবা কুরআন সমালোচনা রচনা করা অপরাধ। আচ্ছা, এই যখন চুক্তি হয়, আপনার নিশ্চয়ই মনে আছে চুক্তির পরে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল তার মধ্যে সিলেটের বিয়ানীবাজার এবং সিলেটের মৌলানা হাবিবুল্লাহ নাকি তাকে নমিনেশন দেওয়া হয়েছিল যে আফগানিস্তান থেকে প্রশিক্ষণ দিয়ে আসছিল, এবং সেই যে জায়গায় নুরুল ইসলাম নাহিদের নমিনেশন পাওয়ার কথা তাকে বাদ দিয়ে তাকে দেওয়া হয়েছে। মোহন সিংকে ঠিক একইভাবে আরেকজনকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমি বলি এই যে চুক্তি, যদি এই সরকার তাদের সাথে এই চুক্তি অনুসারে সরকারে যেতেন তাহলে কি এগুলা করা হতো না? তাহলে আওয়ামী লীগ এটা মনে প্রাণে করে না ভুল করেছে? আমি পরবর্তী কথা আমি কেন বলছি সরকারের অবস্থান কোথায়, আজকে শিক্ষার এই পরিবর্তনটা কেন হচ্ছে গেল, এটা পরবর্তী বলে আসেন 2008 সালে আন্দোলনের ইয়েতে আমরা পাশ করলাম, 2/3 ভোট নিয়ে আমরা পাশ করলাম। আমাদের কিছু দাবি ছিল, 72-এর সংবিধানে ফিরিয়ে আসা, গণতন্ত্র ফিরিয়ে আসা, জাতীয়তাবাদ ফিরিয়ে নিয়ে আসা, তারপরে যুদ্ধবরাদের বিচারে, এটাই আমাদের মেয়ে নিয়েছিল। এগুলো দাবি মানিয়েই তারা পাশ করে ইয়েতে যায়। আমরা শুরুতেই দেখলাম 1 বছরের উপরে পাশে চলে গেছে, যুদ্ধবরাদের বিচার হয় না। তারপরে আমাদেরকে আবার আন্দোলন করার পরে এইগুলো, তারপরে জায়গা পাওয়া যায় না, নানা টালমানা করা, তারপরে হইল, তারপরে দেখা যায় সেই ট্রাইব্যুনালে জামাত ঢুকে গেছে, সেটাও দেখলাম আমরা। তারপরে কি দেখলাম, বিচার শুরু হবে, বাচ্চুরা জায়গার আগেই পালাই গেছে, অথচ বর্ডার টর্ডার সব সিল করা ছিল, কেন চলে গেল? আমরা শুনি যে প্রধানমন্ত্রী বেআই মুশাররফ নুরুল রাজাকারের ছেলে তার বদৌলতে, তার সহযোগিতায় নাকি দেশ থেকে পালাতে শুরু করে। তারপরে কি দেখলাম? তারপরে বিচার হলো কাদের মূল্য, বিচারে কি দেখলাম? এত বড় একটা জঘন্য
অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমাদেরকে মাঠে নামতে হলো। মাঠে যদি না নামতাম এইভাবেই হইতো। পরবর্তী যে 6 জনের হয়েছে সেটা হইতো না। আজকে হবিগঞ্জের কায়সার আর কয়েকজনের বিচার একটা ফাইনাল হয়ে তারা রায় দেবে, আটকে আছে আজকে কয় মাস। আর আজকে কথা হচ্ছে এই ট্রাইব্যুনাল বন্ধ করা, 2টার মধ্যে একটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আর কথা হচ্ছে যে এইখান থেকে সরাই নেওয়া। আপনার বিচারপতি বলেন প্রধান বিচারপতি সরাই নেওয়া, প্রধান বিচারপতি কি সরকারের নির্দেশ ছাড়া, আঙ্গুলির নির্দেশ ছাড়া সেটা করেন? আমি মোটেই মনে করি না। এই কারণে আমি একটা উদাহরণ দিই। এইখানে শাহরিয়ার কবির আছেন ইয়ের বাসায়, হারুনের বাসায়। এর আগে আমার শুনছে, আমি জানি যে ওই যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার জন্য আজকে 20 বছর যাবৎ সেটার অপেক্ষা করা হয় যে এটা বাতিল করার তো মামলাটা উঠানো হয় না। এই কারণে যে যদি আদালত আমাদের পক্ষে না থাকে তাহলে বিচার বাতিল হয়ে গেলে সেটা কখনো উঠানো যাবে না। সেজন্য এই বিচারের জন্য প্রধান বিচারপতি এবং যে কোর্টের তাদের সাথে কথা বলে মামলাটা উঠানো হয়। কিন্তু মামলাটা কি কতক্ষণ ছিল? 1 মিনিটও ছিল না। কার নির্দেশে? সরকারের নির্দেশে। এটা একেবারে পরিষ্কারভাবে এরা বলছেন যে আমরা পারি নাই সরকারের নির্দেশ থাকার ফলে। তো এইটাই তো সব কথা। এরপরে কি? এক সময় টিভি প্রযোজক জনাব বেলাল বেগকে ওনার মূল্যবান বক্তব্য দেখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশপ্রেমিক ভাই এবং বোনেরা, আমি জানি আমার মন যেভাবে কাঁদছে, ফজলুর রহমানের মন যেভাবে কাঁদছে, হেলাল যেভাবে কেঁদে গেছে, আমরা সবাই আজকে কাঁদছি। কণ্ঠ আমার স্তব্ধ আজকে বাঁশি সঙ্গীত হারায়, অমাবস্যার কারা লুপ্ত করেছে মোর ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুরশ্রী জলে যারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি তাদের পেশেছ ভালো? আজকে আমরা যা কিছু বলছি না কেন, রবীন্দ্রনাথ আমাদেরকে সে প্রতিবাদের ভাষাটা বলে গেছে। আমাদের কণ্ঠ স্তব্ধ হয়নি, হতে পারে না। কেন পারে না? আমার কাছে কতগুলো খুব সহজ হিসাব আছে। আমি খুব গর্ব ভরে কথাগুলো বলি এবং সবসময় বলবো। আমি হিসাব করে দেখেছি, পৃথিবীর শ্রেষ্ঠ বাক্যটি উচ্চারণ করেছে আমার পূর্বপুরুষ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। যখন হিউম্যান রাইটস কনসেপ্টে গ্রো করে সমস্ত পৃথিবীতে, আমরা সেই সংস্কৃতি, সে মানবিক সংস্কৃতি আমরা বহন করে চলেছি। মজার কথা, আমরা কেউ খেয়াল করে দেখি না যে শিক্ষা ব্যবস্থা, মানুষের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন আগে পৃথিবীর সমস্ত ধর্মগুলোই ছিল শিক্ষা ব্যবস্থা, এক একটা কমিউনিটি। আমার এই বাংলাদেশে, এই বাঙালিদের কাছে আপনি লক্ষ্য করে দেখেন, এখানে শাক্ত ধর্ম প্রথম একেবারে আমরা প্রকৃতি পূজারই ছিলাম বিপুল অংশ। আমরা হিন্দু হলাম, আমাদের মধ্য থেকে একজন লোক বৌদ্ধ হল, তারপরে হিন্দু, বৌদ্ধ, শাক্ত ইত্যাদি সব থেকে আমরা মুসলমানরা আসলো, আমরা মুসলমান হলাম। তাহলে হলো কি, আমাদের মধ্যে পৃথিবীর 4টি শ্রেষ্ঠ ধর্মের বীজগুলো আমাদের এই ভূমিতে প্রথিত ছিল, যে কারণে আমরা একটি উদার জাতি, ক্ষমাশীল জাতি, ধৈর্যশীল জাতি। 71 মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ করার তো কথা ছিল না। পাকিস্তান এনেছে কে? ডাইরেক্ট
অ্যাকশন ডে যদি না হতো পাকিস্তানের জন্ম হতো না। ওই পাকিস্তান এনেছে বাঙালিরা নিজেদের রক্ত দিয়ে। বাঙালি মুসলমানরা ভেবেছিল সমস্ত ভারত একটা জজবাত উঠেছিল, মুসলমানরা আলাদা হবে, হিন্দুরা আলাদা হবে। ওটা ঠেকানোর সত্যি কারণ ছিল না, সে কারণে এটা হলো। কিন্তু সাম্প্রদায়িকটা বিষটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করি। 47 সালে দেশ ভাগ হলো, 48 সালে 49 সালে আওয়ামী লীগের জন্ম হলো। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত হলো আওয়ামী লীগের নামটা লিখে আওয়ামী মুসলিম লীগ। তখনও আমরা মুসলমানের চেতনা ছিলাম। সেই আওয়ামী মুসলিম লীগ নিজেদের মাঝ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার পথ দেখিয়েছিল। কেন? ততদিনে তারা বুঝেছে যে আমাদের সংস্কৃতি ভিন্ন, আমাদের জীবন ধারা, জীবন বোধ, এই তো আমাদের সহজ হিসাব। আমরা সমস্ত সম্বন্ধে এই জন্যে, এবং এই কাজটা হতে দেবে না বদমাইশেরা, যারা পৃথিবীব্যাপী ধর্ম ব্যবস্থাটাকে রেখে জনগণকে পাকাপোক্তভাবে আল্লাহর নামে শোষণ করার জন্য একটা ব্যবস্থা তারা রেখে দিতে চায়। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পরে এই স্বাধীনতাকে চিরস্থায়ী করার জন্য আমরা একটি সংবিধান রচনা করেছিলাম। পৃথিবীর একটি অত্যন্ত উন্নত মানবিক সংবিধান, যেখানে 4টা মূলনীতি ছিল। সমস্ত মূলনীতির উদ্দেশ্য ছিল মহৎ জীবন, মহৎ বাঙালি জীবন। আমি বাঙালি শব্দটা ব্যবহার করবো, কারণ আমি দেখেছি আমাদের মতো এত উদারভাবে পৃথিবীতে আর কেউ মানুষের কথা বলে না। এখন আমাদের মর্মান্তিক ট্র্যাজেডি যেটা ঘটেছে, যে মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত আমাদের চেতনা ধারণ করেছিল, সে মধ্যবিত্তটা ছিল মাটির কাছাকাছি মানুষ। মাটি থেকে সামান্য মাত্র শহুর হচ্ছে। সেই মধ্যবিত্ত তার মাটির কথা ভুলে গেল। ঢাকা শহর, চিটং শহর, খুলনা শহর, বাড়ি গাড়ি, নগর ইত্যাদি ইত্যাদি হয়ে গিয়ে জনগণের কথা ভুলে গেল। রবীন্দ্রনাথ খুব আক্ষেপ করে বলেছিলেন, ভারতবর্ষের ইতিহাসে কোথাও জনগণের দেখা পেলাম। আমাদের বাংলাদেশে আমরা জনগণের উদ্দেশ্যে সবকিছু করেছি। জয় বাংলার স্লোগানে গ্রামের মানুষও গাছ থেকে পড়ে মারা গেছে, আমার ইতিহাস আমি জানি। সেই জয় বাংলাটা যে একটা ম্যাজিক শব্দ, একটা গোটা জাতিকে জাগিয়ে দিয়েছে। তারপরে কাহিনীটা হলো, শুরু হয়েছিল সপরিবার একটা লোককে যখন হত্যা করে, তার মানে একটা গাছকে শিকড় শুদ্ধ প্রায় কারা করেছিল? তাদেরকে যারা যারা করেছিল তাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল। কি করে ঢুকল? এটা একটা চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত যে শুরু হয়েছে, সেই চক্রান্তর একটা লক্ষ্য ছিল। তো লক্ষ্যটা তো সহজ কথা। মনে আছে আপনাদের 50টা নাকি আমাদের কটা জেলা ছিল তখন? ওই যে সব জেলাতে বোমা ফুটালো, হ্যাঁ 17টা জেলা, না 60টা জেলা, 60টা জেলায় একসঙ্গে সিনক্রোনাইজড বোমা ফুটিয়েছে। একসঙ্গে সিনক্রোনাইজড করে সারা দেশে বোমা ফুটিয়েছে। এইটা তাৎপর্য বোঝার মতো কোন রাজনীতি ছিল না দেশে। বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু হত্যা করেছে, মুক্তিযুদ্ধের 4 নেতাকে জেলখানা ঢুকে ঠান্ডা বাদে হত্যা করেছে। এই আওয়ামী লীগ না
কখনো তারা টেরই পায়নি যে ব্যাপারটা কি হয়েছিল। তার একটা কারণ হচ্ছে বঙ্গবন্ধু ছাড়া, বঙ্গবন্ধুর কাছে কয়েকজন লোক ছাড়া গোটা সংগ্রামের অর্থ থেকে বুঝতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, এখন আমাদের সুবিধা, আর রাজনীতি হবে, আমাদের এইটা হবে সেটা হবে, এই হলো আওয়ামী লীগের পরবর্তী জেনারেশন যেটা তৈরি হয়েছিল। আর যেটা কি হলো, বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে ভয়ের আমার সেই ডাক্তার শোনা যায়নি। জনগণ রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকা শহরে কি হয় না হয়, গ্রামাঞ্চলে তার কোনো প্রতিক্রিয়া নেই। স্বাধীনতা দিবস পালন করে আমি দেখেছি গ্রামে গঞ্জে আমি হেঁটে হেঁটে দেখেছি কোথাও বিন্দুমাত্র কোথাও প্রতিক্রিয়া নেই। তার মানে কি, স্বাধীনতা যারা এনেছে তারা স্বাধীনতার শব্দটি, স্বাধীনতা মালামাল নিজেদের পকেটে রেখে ঢাকা শহর ইত্যাদি রয়েছে। বঙ্গবন্ধু যাদেরকে এক কথা বলেছিলেন সাবকাপুরি, আজকে যা কিছু হয়েছে এটার একটা তত্ত্বগতভাবে বলা চলে, ইটস দ্য ফেলিউর অফ দি বুর্জুয়া, মিডল ক্লাস বুর্জুয়া, মর্মান্তিক ফেলিউর। তাদের রাষ্ট্র সম্বন্ধে কোনো ধারণা নাই, তাদের সুশাসন সম্বন্ধে ধারণা নাই, তাদের মানবাধিকার সম্বন্ধে ধারণা নাই। এই যে মধ্যবিত্ত, এরাই তো আওয়ামী লীগ। তাদের একমাত্র ধারণা হলো ওই শেখ হাসিনা পরে আর উপরে কেউ কথা বলতে পারবে না। হুইজ দিস শেখ হাসিনা? শেখ হাসিনা যেদিন তাকে সিংহাসনে বসানো হলো, কার মতো বসানো হলো? ঠিক সম্রাট আকবরের মতো। বৈরম খান যখন আকবরকে নিয়ে আসে, এই আমাদের নেতা ডক্টর কামাল হাসান রাও প্রেস ক্লাবে শেখ হাসিনাকে এনে এভাবে আমাদের সঙ্গে পরিচয় করিয়েছিল, আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমার সেদিন বুকটা ধপ করে উঠেছিল। এই গৃহবধূ কি করে একটা, এই যেখানে সংগ্রাম যুদ্ধ সামনে রয়েছে সেই পার্টির নেতৃত্ব দেবে কি করে? যা হবে তা হলো। ওই ভদ্রমহিলা, আচ্ছা আমাকে কি বলতে হবে, আমি নিজে গানে শুনেছি, তার আমি ওনাকে ফলো করার জন্য তার আমি বহু সবাই আমি গোপনে গেছি, অলক্ষে গেছি, তার সঙ্গে পাশাপাশি বসে আমি ভাত খেয়েছি। শুধু আমার দেখা 16 কোটি মানুষের দায়িত্ব, যে মানুষটা নিজে ভাবছেন যে আমাদের মুক্তি দেবেন, আল্লাহ তাকে কি হিউজ আইকিউ দিয়েছে। Is she more genius than Einstein? এখন আমরা সর্বশেষ আবিষ্কার করলাম কি, তার একটা মাত্র জিনিয়াস আছে, কি করে ঠেকা দিয়ে ক্ষমতা থাকবেন। এখন ঠেকা দিতে দিতে উনি প্রমিস করতে করতে এমন অবস্থা হয়েছে যে হেফাজত কর, হ্যাঁ আপনি তো আমাদের সঙ্গে চুক্তি করছিলেন, জামাতকে আমাদের সঙ্গে তো গোপনও করছেন। জামাতের সঙ্গে যখন গোপন কাজ হয়, গোলাম আজম এই আমাদের যে ফরেন মিনিস্টার ছিলেন সিলেটের, কি নাম না, আব্দুল সামাদ আজাদের বসার ঘরে জামাতের নেতাদের গিয়েছিলেন, সেটা আমি তাদের একজন ঘনিষ্ঠ আত্মীয় মুখ থেকে শুনেছি। এই ছিল আওয়ামী লীগ। অথচ আওয়ামী লীগে আমাদের মুক্তি এনে দেবে, জনগণ এটা বিশ্বাস করত। স্বাধীনতা যে আমাদের সবার, এটা জনগণ বিশ্বাস করত। আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে তারা কখনোই জনগণের খোঁজ করেনি, যার ফলে তারা হয়ে গেছে আওয়ামী লীগ না, আওয়ামী বাহিনী তাদেরকে রক্ষা করে, গুন্ডা পান্ডা ওটা সেটা ইত্যাদি এটা চলতেছে। আওয়ামী লীগ ইজ ডেড বিকজ ইটস পলিটিক্স ইজ ডেড। আওয়ামী লীগ ইজ ডেড বিকজ ইট হ্যাজ নো মোর ড্রিমস ফর আস। আওয়ামী লীগ শেখ হাসিনা নিজের সার্ভাইভালের জন্য তারই পেট্রোলাইজেশনে বেড়ে ওঠা এই
মৌলবাদের হাত থেকে বাঁচার জন্য তিনি চেষ্টা করছেন। পুয়ার লেডি, শি ডাজন্ট নো। মৌলবাদ তাকে খেলিয়ে খেলে প্রকাশ্যে ফাঁসি দিয়ে পড়বে যে এই আমাদের চূড়ান্ত বিজয় হল। She has to die. If she fails to control this ugly, ghastly demon, she has a very sad future waiting. ইতিহাসের কথা, আমি ইতিহাসের ছাত্র, এখন ইতিহাসের ব্যাপার আমি জানি না এখন আর সময় আছে কিনা, কারণ আমি শুনেছি জামাত তাদের প্ল্যান অনুযায়ী এক একটা ব্লকে দখল করে শহরের দিকে, কেন্দ্রের দিকে আসতেছে। এটা যদি সত্য হয় তাহলে আমাদের একটা বিশাল রকম একটা ব্লাড বাথের জন্য তৈরি হতে হবে। আমার এই সমস্ত সংবাদগুলো আমরা আমাদের সাধারণ মানুষকে জানাতেই হবে। আমি বলবো আপনারা যেভাবে পাবেন গ্রামের মানুষকে বলেন, গ্রামের মানুষকে, সাধারণ মানুষকে সজাগ করুন। দেশটা তোমাদের দেশটা তোমাদের চোখের সামনে আরেক উন্নয়নে নিয়ে যাচ্ছে। এই এখন ইসলাম করে একজন যদি বলে পূর্ব পাকিস্তান নাম বদলে দিলাম, তখন বলার কিছু থাকবে না। তো আমার মনে হয় এই সব কথা আপনারা জানেন, এগুলো আমাদের ইমোশনাল কথাবার্তা। আর আমি নিজে খুব ইমোশনাল মানুষ। আমি আমার ভিতরে ক্রোধ বেশি, ক্রোধওয়ালা মানুষ সমাজ কোনো কাজ আসে না। আমি হাউকা করি, চিৎকার করি, কিন্তু যখন মনে হয় কাজের সামনে চিৎকার হচ্ছে, আপনারা কিন্তু আমার চেয়ে কম জানেন না, তাহলে এটা আমরা চিৎকার করছি কেন? প্রত্যেকের মনে ঝাল মিটাচ্ছে। আমরা আজকে সবাই দুঃখী, আমাদের সৃজনশীলতা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কোথায় খাটাবো আমাদের সৃজনশীলতা? আজকে আমাকে অনেকে বলে ভাই আপনার লেখা খুব পড়ি। আমার তখনই মনে হয় তুমি যে আমার লেখা পড়বে এটা তো আমি জানি, তার কারণ হলো তুমি সাপ কাটবে না,